চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি পুষ্টিবিদ সৈয়দা শিরিনা স্মৃতির কাছে। পবিত্র রমজান মাস চলছে, এই সময় তো আমাদের সিয়াম সাধনার পাশাপাশি দুটি বিষয় পালন করতে হয়, সেটা হচ্ছে সেহরি এবং ইফতারি। তো এই সময় আসলে পুষ্টিগুণ ঠিক রেখে সেহরিতে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত খাবার খাওয়ার ক্ষেত্রে? অনেকেই যেটা মনে করে যে সারা রাত একটু ঘুম ভাঙার পর উঠে কিন্তু অনেকেই খেতে পারে না। সেহরিটা করতে হয় কিন্তু দুপুরের খাবারের মতো। আমি অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম কিভাবে খাবো। আমি এক কথায় বলে দিই যে দুপুরে যা খেতেন সেহরিতে ওরকম ভরপেট আপনি খেতে পারবেন। সেহরিটা যদি না করেন তাহলে প্রপার ডাইজেশনটা ক্লিয়ার হবে না। অর্থাৎ সেহরিটা যদি না করেন আপনার গ্যাসের সমস্যা হতে পারে, বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। তো সেহরি করাটা ভালো এবং সারাদিন কর্মক্ষম থাকবেন না। কর্মক্ষম থাকার জন্য একটা হেলদি সেহরি খুবই উপকারী। সেটা হতে পারে আপনার ভাত বা রুটি, বা আপনি যদি আরও কিছু বাছাই করতে পারেন তাহলে সেটাই, কিন্তু সহজ পাচ্য যেন হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন। অবশ্যই সেহরিতে প্রোটিন টাইপের একটা কিছু রাখবেন, যেমন হতে পারে মাছ, মাংস, ডিম, দুধ কিছু একটা রাখতে পারেন। দুধের ক্ষেত্রে অনেকেই দুধ খেলে কিন্তু গ্যাস হয়, বা অনেকের দুধ খেলে কিন্তু পানি পিপাসা বেশি পায়, এটাও একটু লক্ষ্য রাখবেন। সেই ক্ষেত্রে টক দইটা বেশি ভালো। আর এছাড়া মাছ মাংস রাখবেন, মাছ মাংস রাখার পরে পাশাপাশি শাকসবজি রাখবেন। শাকসবজি না রাখলে সারাদিন পানি ধরে রাখবে না, কিন্তু সারাদিন পানি শূন্যতা একটা প্রবণতা থাকতে পারে। পানি ধরে রাখার জন্য অবশ্যই শাকসবজি রাখাটা অত্যন্ত জরুরি, কারণ শাকসবজি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরে পানিটা ধরে রাখে। তো সারাদিনের পানির চাহিদা মেটানোর জন্য সেই সময় যতটুকু পানি খাচ্ছেন পাশাপাশি শাকসবজি খেলে পানিটা আপনার সারাদিন ধরে রাখছে। আর একটু যদি বলতেন আপু, যে অনেকে মনে করে রোজার সময় সারাদিন সে পানি খেতে পারবে না, এই জন্য সেহরিতে অনেক বেশি পানি খেয়ে ফেলে। এটা আসলে কতটুকু উপকারী, বা পানি খাওয়ার বিষয়টা কি করে সমাধান করা যায়? একসাথে বেশি পানি খেলে পেটটা ফুলে থাকে, বেশি খাওয়ার পর সাথে সাথে পানি খেলে আমাদের গ্যাসের প্রবলেম হতে পারে। তো পানি খাবে না তা না, যেহেতু ইফতারি থেকে সেহর পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে অন্তত পক্ষে 2 থেকে 2.5 লিটার পানি আপনাকে কমপ্লিট করতে হয়। তাহলে অল্প অল্প করে খাওয়াটাই ভালো। সেহরির 15-20 মিনিট আগে পানি খেয়ে নেন, তাহলে সেহরিটা করতে পারছেন। যতটুকু পেটে জায়গা আছে সেটাও আপনি বুঝে যাচ্ছেন। খাবারটা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে দেন, আবার পানি খান। এতটুকু সময় রেখে আপনাকে সেহরি করা উচিত। আমরা অনেক সময় একদম আজান দেওয়ার আগে সেহরি করি, তখন কিন্তু পানিটা প্রপার খেতে পারি না। খেতেও হবে, বাদও দেওয়া যাবে না, আবার অতিরিক্তও খাওয়া যাবে না। তাহলে পেট ফোলা, গ্যাসের সমস্যা, সারাদিন অন্যান্য কমপ্লিকেশন হওয়ার, ব্লোটিং হওয়ার প্রবলেম বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিন্তু চাপটা অনেক বেড়ে যায়। আমরা একটু নানা পদের খাবার, বিশেষ করে ভাজা পোড়া খেতে খুবই ভালোবাসি, এবং পুরো মাসব্যাপী এটা চলতে থাকে। আপনি যদি একটু বলতেন যে এই বিষয়টা আসলে কতখানি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, এবং কি করে আমরা এই ভাজা পোড়ার পরিবর্তে অন্য কি ধরনের খাবার খেতে পারি? ইদানিং কিছু পেশেন্ট অনেক সচেতন, কিছু মানুষও সচেতন, বাট এখনও কিন্তু সেই বুট, মুড়ি, পেঁয়াজু খাওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছেই, এবং এটা অনেকটা ট্রেডিশনালি অনেকেই খায়। যখন সারাদিন রোজা রাখার পর এরকম একটা ওয়েলি এবং হেভি খাবার আপনি খাবেন, তখন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যাগুলো তৈরি হবেই। দেখবেন যারা এগুলো খায় তাদের গ্যাসের সমস্যা অনেক বেশি থাকে। পুরা মাস সিয়াম সাধনার পরে তারা এই টাইপের খাবারগুলো যখন খায়, তখন আমরা বিভিন্ন রকমের রোগ বালাই তাদের মধ্যে পাই। এটার মধ্যে একটা হলো গল ব্লাডারের সমস্যা পাই, আরেকটা হলো পেট ফোলা বা অতিরিক্ত পেটে ব্যথা, এগুলো টাইপের সমস্যা নিয়ে ডক্টরদের কাছে যাচ্ছে। কিভাবে খাবারগুলো খেলে আবার ঠিক হবে, এটা নিয়ে আমাদের কাছে আসছে। তো যেহেতু আমাদের সম্পূর্ণ একটা মাস রোজা রাখতে হচ্ছে, আমাদের তো আগে বুঝতে হবে যে আমাদের সিয়াম যে জিনিসটা আমরা সাধন করছি সেটা মূলত আমাদেরকে বলাই হয়েছে ধর্মে যে সংযমের মাস। অর্থাৎ আপনি সংযম করবেন কি সব কিছুর, খাবার সহ সব কিছুরই সংযমের মাস। আমরা সারা বছর যখন অনেক খাবার খাই, তখন আমাদের শরীরে অনেক ইনফ্লামেশন তৈরি হয়, বিভিন্ন সেল তৈরি হয়, ক্যান্সার সেল অথবা আদার্স, এবং যে বিষগুলো তৈরি হয় সেটা যাওয়ার জন্য কিন্তু এই সিয়াম মাসটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি অনেকক্ষণ রোজা রাখবেন, না খেয়ে থাকবেন, তখন কিন্তু আমাদের ওই ক্যান্সার সেলগুলো অথবা যে সেলগুলো আমাদের ক্ষতিকর সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এতে থেকে আমরা সুস্থ থাকি এবং এতে থেকে আমরা রোগমুক্ত থাকি। কিন্তু যারা এটা না করে অথবা এই রোজা রাখার পরেও অনেক বেশি খাবার খেয়ে ফেলে, ভাজা পোড়া হতে পারে, তারপরে দেখা যায় অনেক তৈলাক্ত খাবার, পোলাও বিরিয়ানিরও অনেকের শখ থাকে। তো এই টাইপের খাবার খেলে কিন্তু স্বাভাবিকভাবেই তার এই যে প্রবলেমগুলো, যেগুলো সারা বছর তৈরি করেছিল, যে ক্যান্সার সেলগুলো হচ্ছিল বা যে সেলগুলো আমাদের জন্য ক্ষতিকর, বিষাক্ত, সেগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু আর রিমুভ হতে পারে না, আরও তৈরি হতে থাকে। তখন কমপ্লিকেশন বাড়বেই। তো হেলদি ওয়েতে আমরা যেটা করতে পারি,
আমি সবাইকেই বলি যে ইফতারিতে সাদা পানি, নরমাল পানি থেকে ইফতারি খোলা ট্রাই করবেন। অনেকে যে শরবত খায় অনেক বেশি করে চিনি দিয়ে খায়, তারপর অনেক কিছুই নেয়। তো সবচেয়ে বেটার যাদের গ্যাসের সমস্যা আছে বা আদার্স কমপ্লিকেশন আছে, রোগবালাই আছে, তারা তো ডেফিনেটলি নর্মাল মানুষেরও, যারা আমরা রোজা রাখি বা টিনেজ বয়সে যারা রোজা রাখে তাদের ক্ষেত্রেও কিন্তু সারাদিন রোজা রাখার পরে প্রথম যে খাবারটা সেটা লাইট হওয়াটাই ভালো। তো এটা সবচেয়ে বেটার হলো পানি। পানি থেকে রোজা ভাঙার ট্রাই করবেন। আমি বলি এরপরে চাইলে আপনি একটু খেজুর খেতে পারেন। খেজুরের পুষ্টিগুণ অনেক বেশি, এটাতে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক সুগার আছে এবং ফাইবার আছে, যার কারণে এটার গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলক কম। দেখা যায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, এছাড়া প্রোটিনও ভালো পরিমাণে থাকে। তো এটা আমাদের রোজার পরে এই খাবারটা খেলে আমাদের শরীরে আস্তে আস্তে মানে শরীরে অ্যাডজাস্ট হয়ে যায় সুগারটা। দেন আপনার ফ্রুটস নিতে পারেন, দই চিরা রাখতে পারেন, পেট খুবই ঠান্ডা রাখে। দেন আদার্স কিছু খাবারে চলে যেতে পারেন, কিন্তু ফ্রুটস রাখতে পারেন, প্রচুর পরিমাণ ফল রাখতে পারেন। যে কোনো টাইপের ফলই ভালো। যদি আপনার গ্যাসের প্রবলেম থাকে তাহলে সাইট্রাস টাইপের ফলগুলো একটু অ্যাভয়েড করাটা বেটার। এই সময় অনেকেই আছেন যারা কিনা একেবারেই কার্বোহাইড্রেট খেতে চান না ওজন কমানোর জন্য, তারা কিটো ডায়েটটা বেশি পছন্দ করেন। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? এবং অনেকেই এই ডায়েট ফলো করতে গিয়ে কিন্তু চুল পড়ে যাচ্ছে, আরো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো সেই বিষয়ে কিটো ডায়েট বাসায় করে এটার সাইড এফেক্ট নিয়ে আমার কাছে অনেক পেশেন্ট আসে। কিটো ডায়েট করার পর সময় তারা সবার আগে যেটা করে ভাত দিয়ে দেয় বা কার্বোহাইড্রেট একদম কমিয়ে দেয়। তখন তাদের চুল পড়া সবার আগে সমস্যা শুরু হবে, তারপরে মেমোরি লস হবে, দেন স্কিন কিছু ডিজিজ হবে, দেন দেখবেন তাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমগুলো অনেক বেড়ে যাচ্ছে। অনেক সময় হার্ট ফেলোর, কিডনি ফেলোর, লিভার ফেলোর পর্যন্ত হয়ে যায়। কিছুদিন আগে হার্ট ফাউন্ডেশনে অথবা হৃদরোগ ইনস্টিটিউট, দুইটা থেকে একটা, আমার সঠিক মনে নেই নামটা, একটা ইনস্টিটিউটে এরকম একটা রোগী পাওয়া গেছে যে কিটো ডায়েট করতে গিয়ে মারা গেছেন হার্ট ফেলোর হয়ে। তো এরকম অনেক সমস্যাই থাকে। তো আমরা বলি যে সরাসরি কিটো ডায়েট করার আগে একজন কিটো ডায়েট কেন প্রয়োজন পড়বে? একসাথে অনেক ওজন কমানোর জন্য। তো এটা কোনো প্রসিডিউরের কারণে হতে পারে, এটা তো শুধু ডেইলি যে কোনো মানুষের জন্য না। আমি বলবো ইপিলিপসির জন্য আমরা এই পেশেন্টদেরকে এই ডায়েট দিয়ে থাকি। বা দেখা যায় আপনি আর্মিতে কোনো একটা কাজে যাবেন বা আপনার কোনো একটা প্রয়োজন আছে যেটা খুব অল্প সময়ে কিছু ওয়েট কমাতে হবে, তখন কিটো ডায়েট হতে পারে। কিন্তু কিটো ডায়েট করার পর 21 দিন ম্যাক্স করা যায়। করার পর ডেফিনেটলি আপনার প্রত্যেকটা টেস্ট করতে হবে, কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো সেটা। কিন্তু ইন জেনারেল সবার না করাটাই বেস্ট আইডিয়া, কারণ এতে কমপ্লিকেশন অনেক বেশি থাকে। অল্প বয়সে চুল পড়ে যাওয়া বা স্কিন মানে বুড়িয়ে যাওয়া, যেটাকে আমরা বলি স্কিন প্রবলেম, মেমোরি লস, এগুলো খুবই কমন। রাতের ঘুম কম হওয়া বা শরীরে বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হওয়া, এটা খুব কমন। তো কিটো ডায়েট না করাটা মানে আমার সাজেশন থাকে, কারণ কিটো ডায়েট করার পর যখন ডায়েটটা ছাড়বেন তখন কিন্তু হঠাৎ করে আপনার অনেক বেশি ওজন বাড়বে, কারণ ওই ডায়েটটা কিন্তু আজ এ বাঙালি আমরা সারা জীবন কন্টিনিউ করতে পারবো না। তো অনেক পেশেন্ট আছে যারা এরকম কমাতে চায়, কিছু কমায় আবার ছেড়ে দেওয়ার পর অনেক বেশি ওজন বেড়ে যায়। এই প্রবলেম নিয়ে অনেকেই আসে। তো ওজন কমানোর জন্য আমার সবচেয়ে বেস্ট মনে হয় হলো অল্প অল্প বারবার খাবার, ক্যালোরি নির্ধারণ করে খাওয়া, ব্যালেন্স ওয়েতে খাওয়া, তাহলে কিন্তু ওজনও কমে, ওই ওজনটা আর ব্যাক করে না এবং হেলদি ওয়েতে হয়। এ সময় দেখা যায় যে অনেকেই সময় বাঁচানোর জন্য প্রসেস ফুডের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং তারা মনে করে যে একটা খাবার তৈরি করব, তার থেকে আমার সামনে রেডি আছে, আমি খেয়ে ফেললাম। এর তো অনেক ক্ষতিকারক দিকও আছে, সেই বিষয়ে যদি একটু বলতেন। প্রসেস ফুডের ক্ষতিকারক দিক তো আছে, সেটার ইদানিং আমরা কিন্তু, আমি আপনার সাথে একটু আগে কথা বলছিলাম যে ফ্যাটি লিভারের পেশেন্টগুলো অনেক বেশি পাই। এটার কারণ কিন্তু এই প্রসেস ফুডই, কারণ আমাদের দেশের মানুষরা কিন্তু অ্যালকোহল কনজিউম খুব বেশি করে না। যে এটা ফ্যাটি লিভারের প্রবলেমটা আসে কিন্তু বেশি অ্যালকোহল কনজিউম করার কারণে অথবা লাইফস্টাইলের কারণে। তো আমাদের দেশের এই খাদ্যাভ্যাস কারণে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টের আমরা পাই। তো এটা একটা প্রবলেম থাকে, গ্যাস্ট্রো একটা প্রবলেম থাকে, ওজন বৃদ্ধি পাওয়া সবচেয়ে বড় প্রবলেম থাকে। এছাড়া তাদের ওখানে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বা প্রেশার বাড়ার প্রবণতা, প্রচুর সল্ট ব্যবহার করা হয় টেস্টিং করার জন্য, তো সুগার বাড়ার মানে প্রেশার বাড়ার প্রবণতা, তো বিভিন্ন রকমের কমপ্লিকেশন এখানে চলে আসে। তো যতটুকু সম্ভব এটাকে অ্যাভয়েড করা ভালো। আমি অবশ্যই পেশেন্টকে অথবা কেউকেই বলি না যে একদম খাবেন না, কারণ যেগুলো যেহেতু মুখরোচক হয়ে থাকে, আমরা একটু পছন্দ করি, তো হঠাৎ খান, মাসে একদিন খান, ডেফিনেটলি আপনাকে কোনো প্রবলেম সে করবে না, সেটাও হেলদি দেখে বুঝে খান। যেমন মোমো ইদানিং অনেক পাওয়া যায়, দেখবেন রাস্তাঘাটে সবাই মোমো বিক্রি করছে।
খুবই হেলদি একটা খাবার যদি আপনি বাসায় তৈরি করেন। যদি এটা আপনি বাইরে থেকে খান সেটার মধ্যে টেস্টিং সল্ট বা কিভাবে তৈরি করছে, হাইজিন থাকছে কিনা বা প্রিজারভেটিভ যোগ করছে কিনা আপনি কিন্তু কিছু জানেন না, সেই ক্ষেত্রে এই হেলদি খাবারটি আপনার জন্য কিন্তু খুব ভালো হেলদি থাকছে না। তো এরকম সমস্যাগুলো আমরা অনেক ইদানিং পেয়ে যাই। তো ঘরে তৈরি খাবারটাকেই যদি আমরা একটু প্রেফার করি তাহলে কিন্তু আমাদের এই রোগ বালাই বা আদার্স কমপ্লিকেশনগুলো কিন্তু অনেক কমে আসে। আপনি তো 16 বছর যাবত পুষ্টিবিদ হিসেবে কাজ করছেন, একটু যদি বলতেন একজন সুস্থ এবং যার কিনা আসলে সে আসলে ওজন কমাতে চাচ্ছে না কিন্তু তার জীবনে আসলে পুষ্টিবিদের কাছে যাওয়া কতখানি জরুরি? শুধু ওজন কমানোর জন্যই যে পুষ্টিবিদের কাছে যেতে হবে এটা একদম রং আইডিয়া। কারণ পুষ্টিবিদের কাছে আপনাকে জীবনে একবার হলেও যাওয়া উচিত যে আপনার খাবারটা কেমন হলে সুস্থ থাকবেন, আপনি রোগমুক্ত থাকবেন, অথবা আপনার যে কোমরবিডিটিগুলো আমাদের হয় সেগুলো না হবে, অথবা ডায়াবেটিক, প্রেশার এইটা সমস্যাগুলোর জন্য না চলে আসে। আমরা অনেক মানুষ পাই যাদের কিডনি ডিজিজের ক্ষেত্রে ধরুন যে তাদের বাবা মার ছিল বা দাদা দাদির ছিল, তাদের কিন্তু ন্যাচারালি বংশানুক্রমিক হয়ে যায়। এরকম অনেক রোগী আছে যেটা বংশানুক্রমিক হতে পারে। যদি আপনার লাইফস্টাইলটা একটু ঠিক থাকে, সুন্দর থাকে, খাদ্যাভ্যাসটা ভালো থাকে, ব্যালেন্স ওয়েতে থাকে, বাইরের খাবার প্রবণতা এত বেশি না থাকে বা ওজনটা আপনি নিয়ন্ত্রণে রাখেন, মানে সুস্থ থাকেন, তাহলে কিন্তু ওই রোগগুলো আপনার আসে না। আমরা কিন্তু এখন অনেক অল্প বয়সে ডায়াবেটিক, কিডনি ডিজিজ এগুলো পেয়ে যাচ্ছি। এবং এগুলো যখন আমি জিজ্ঞেস করি হিস্ট্রি হিসাবে, এই লাইফস্টাইলের অবস্থাটা অনেক খারাপ থাকে, তারা হেলদি ওয়েতে খায়নি, অতিরিক্ত ফাস্ট ফুড খেয়ে ফেলেছে, বা এই দিকে যেহেতু টেস্টিং সল্ট এটাতে বেশি থাকে বা আদার্স টেস্ট বাটকে স্টিমুলেট করার জন্য যে জিনিসগুলো এটার মধ্যে দেওয়া হয়, তাহলে ওইটা আমাদের টেস্টি মনে হয়, আমরা খেতে চাই বেশি। এটা বাচ্চাদের ক্ষেত্রে ইদানিং প্রচুর বেশি বেড়ে গেছে। তো আমি মায়েদেরকে পরামর্শ দিই যে আপনারা চেষ্টা করবেন বাসায় যে খাবারটা তৈরি করছেন একটু টেস্টি করার জন্য, একটু তারা যে স্টাইলে চায় সেই স্টাইলে দেওয়ার জন্য। মোমো সবাই বাইরেও খাচ্ছে, বাসায়ও খাচ্ছে, আপনি বাসায় তৈরি করে দেন, বাসায় প্যানকেক তৈরি করে দেন, হেলদি ওয়েতে করে দেন। বাসায় পিৎজা খেতে চাচ্ছে বাচ্চা, আপনি বাসায় পিৎজা প্যানে তৈরি করা যায়, তো বাসায় প্যানে তৈরি করে দেন। এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি জানবেন যে এটা হেলদি আছে, এটার মধ্যে তেমন প্রিজারভেটিভ দিচ্ছে না বা আদার্স কিছু নাই, তো স্বাভাবিক ওটা তার জন্য হেলদি থাকবে। কিন্তু সেটা ডেলি হবে না নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এত কিছু জানানোর জন্য। অনেক কিছু জানতে পারলাম যেটা কিনা আমাদের কাজে লাগবে। একেবারে আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি, আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। তাদের খাবারটা যেন তারা হেলদি রাখে, ঘরে তৈরি করা রাখে, ন্যাচারাল খাবারগুলো তার মেনুতে রাখার ট্রাই করে। ন্যাচারাল খাবারগুলো যেটা নেচার তৈরি করছে সেই খাবারগুলো কিন্তু তার শরীরের জন্য ভালো। যেটা আর্টিফিশিয়াল বা বাজারে তৈরি হচ্ছে, প্যাকেজিং থাকছে, সেই খাবারগুলো কিন্তু আমাদের জন্য হেলদি হয় না। আর রোগমুক্ত থাকার জন্য প্রয়োজনে অবশ্যই একজন পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের কাছে একবার হলেও যান। আপনার খাবারটা কেমন হবে সেটা একটু বুঝে নেওয়ার ট্রাই করেন। যদি বুঝে নেন তাহলে কিন্তু মাথায় থাকবে, যখন আনহেলদি একটা খাবার আপনি খাবেন তখন আপনার মাথায় আসবে যে এই খাবারটা আমাদের জন্য না। তখন কিন্তু আপনার কিছুটা হলেও সুস্থ থাকার প্রবণতাটা বেশি থাকবে, রোগ বালাই আসার প্রবণতাটা বেশি থাকবে। আর অবশ্যই রাতের ঘুম রাতে ক্লিয়ার করবেন। এটা আমি সবাইকে বলে দিই, ইদানিং রাতের ঘুম অনেক লেট করে করার একটা প্রবণতা সবার মধ্যে থাকে, ঘুমের আগে মোবাইল দেখার একটা প্রবণতা থাকে। এটার কারণে কিন্তু আমাদের বেশ কিছু কমপ্লিকেশন, রোগ বালাই হচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে, মেটাবলিজম কমে যাচ্ছে, ডায়াবেটিক বা প্রেশার বাড়ার প্রবণতা চলে আসছে। তো রাতের ঘুম রাতে ক্লিয়ার করবেন। আর অবশ্যই আধা ঘন্টা হলেও দিনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন বা ব্যায়াম করার চেষ্টা করবেন বা হাঁটার চেষ্টা করবেন, তাহলে সুস্থ থাকবেন, রোগমুক্ত থাকবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নুট টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। পবিত্র আল কোরআনে বলা আছে, ধর্মের জন্য কোনো জবরদস্তি নেই, নিশ্চয়ই সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।